এটা আমরা মোটেই সমর্থন করি না। এটা সংবিধানের ভায়োলেশন আমি বলবো। প্রত্যেক নাগরিক আইন সংবিধানের দৃষ্টিতে সমান, সবাইকে একই দৃষ্টিতে দেখা প্রয়োজন, একই সুযোগ বা দেওয়া একান্ত রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র কোনো প্রতিষ্ঠান যদি উঁচু ভবন নির্মাণ করে তাহলে তার অন্য নাগরিককেও একই সুবিধা দেওয়া উচিত। আমি মনে করি এটার বৈষম্যমূলক। আমরা এই বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করছি। ড্যাবকে সংশোধনের জন্য আমরা বারবার বলছি, এই জন্যই কারণ এটা বৈষম্যমূলক এবং ত্রুটিপূর্ণ ড্যাব, যার কারণে আমরা আমাদের ভবনকে আমরা যে পরিমাণ আমরা হাইট পাওয়া উচিত সেটা পাচ্ছি না। আশা করি সরকার এইদিকে, বর্তমান সরকার এইদিকে দৃষ্টি দিবেন এবং সকলকে যাতে সম অধিকার এনজয় করতে পারে সেই সুবিধা আমরা যাতে পাই। সেই বিষয়টা নিয়ে আমরা আসলে আমাদের একটা ডাটাবেজ আমরা তৈরি করার চেষ্টা করছি। যে এই মুহূর্তে আমরা সঠিক পরিমাণটা বলতে পারবো না। অবশ্যই আমরা এর কারণে যারা রিহ্যাব মেম্বার, ব্যবসায়ীরা আছে, ইভেন যারা জমির মালিক, সবাই আমরা কিন্তু এই অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। এবং তার কারণে যে 2 বছর বলে 2022 সালে এই ড্যাবটা প্রণয়ন হওয়ার পর থেকেই কিন্তু নাগরিক, সাধারণ নাগরিক এবং যারা তাদের জমিতে ভবন নির্মাণ করে তারা উভয়ই কিন্তু ভুক্তভোগী। আমরা আশা করি যে আমরা একটা ডাটাবেস তৈরি করে সরকারকে আমরা দিতে পারবো যে কি পরিমাণ মানুষ এখানে, তারা যেইভাবে, সরকার যেভাবে তাদের প্রতিষ্ঠানগুলো বড় বড় বিল্ডিং নির্মাণ করতে পারতেছে, সেখানে জনগণ বঞ্চিত হচ্ছে। এটা আসলে সমাধান হওয়া প্রয়োজন। থ্যাংক ইউ। আসলে প্রতি বছরই যখন যে সরকারি থাকুক, বাজেট যখন প্রণয়ন হওয়ার আগে, প্রস্তুত হওয়ার আগে আমরা আমাদের মতামত দেই এবং ভ্যাট ট্যাক্স কমানোর জন্য জোরালো দাবিও করি এনবিআর এর কাছে। আবার অনেক ক্ষেত্রে আমরা আমাদের মাদার অর্গানাইজেশন এফবিসিসি এর মাধ্যমেও আমরা এই প্রস্তাবগুলো তুলে ধরি এনবিআর এর কাছে। তো অনেক ক্ষেত্রে তারা রাখে, অনেক ক্ষেত্রে রাখেন। আপনি ঠিকই বলেছেন, এগুলো যদি সবার জন্যই ট্যাক্স ভ্যাট যদি একটা সহনীয় মাত্রায় আনা যেত, তো জনগণের উপকৃত হতো, আমরাও উপকৃত হতাম ব্যবসায়ীরা। আসলে যে প্রশ্নটা আপনি করেছেন, ভালো প্রশ্ন, যে রড বা সিমেন্টের দাম কমে গেছে। এটা কিন্তু একসময় এই রডের দাম প্রায় 1 লক্ষ বা তার একটু বেশি, বলা হতো যে 1 ভরি স্বর্ণের সমপরিমাণ, এই পর্যায়ে চলে গেছিল। এই মুহূর্তে যেহেতু পরবর্তী যে আপনার 2024 সালটা আপনি দেখে বাজেট ঘোষণার পর থেকে আমরা মার্চে দায়িত্বপ্রাপ্ত হয়েছি এই রিহ্যাবের। তো এরপর থেকে কিন্তু দেশে বিভিন্ন রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার বিভিন্ন কারণে তো এই ইন্ডাস্ট্রিটা যেরকম ঘুরে দাঁড়াতে পারে নাই, এটা একটা কারণ। এবং এই পরিবর্তিত পরিস্থিতিতে আপনার ব্যবসা বাণিজ্য লিঙ্কেজ ইন্ডাস্ট্রি যেটা বললেন, তারাও এই দামটাকে কমিয়ে দিয়েছে। কিন্তু যেমন দেশের সরকারের এডিবি বাস্তবায়নটা হয় না বাজেট ঘোষণার পরে, এই ক্ষেত্রে তাদের বেচা বিক্রি কমে গেছে। কিন্তু অ্যাপার্টমেন্ট বিল্ডিংও সেই ক্ষেত্রে আপনার তৈরি বলেন, বিক্রির হার দুইটাই কমেছে। এখন দাম যেটা বললেন, এখন কিন্তু চাহিদা যেটা, যোগান কম, চাহিদা আছে, যোগান কম, তো দামটা কিন্তু এই জন্য বৃদ্ধি হয়েছে। আবার অনেক ক্ষেত্রে এটা আবার এলাকা ভিত্তিতে এটা ডিপেন্ড করে। তো সেই এলাকাতে, অনেক এলাকায় দেখা যাচ্ছে যে আপনার ফ্ল্যাটের দাম অনেকখানি একটু কমেও গেছে, আবার অনেক জায়গায় আবার কমে নাই বা স্থিতিশীল আছে, যেটা আগে একটু বেশি ছিল, এই পর্যায়ে আছে। এটা একটা দিক। আরেকটা প্রশ্ন আপনি যেটা করলেন, আচ্ছা, এইটা আমাদের নতুন যে কমিটি আসছে, আমরা আমাদের একটা রিহ্যাবের রিসার্চ স্ট্যান্ডিং কমিটি আমরা গঠন করেছি। তারা এটা একটা চলমান আছে কাজটা,
আমরা আপনাদেরকে একটা সঠিক তথ্য অচিরেই আপনাদের সাংবাদিক বন্ধু ভাইদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা সেটার জন্য একটু অপেক্ষা করতে বলছি, তাহলে শীঘ্রই আমরা একটা সঠিক তথ্য আপনাদেরকে এই বিষয়ে জানাতে পারবো। অবশ্যই কোনো একটা মেলাতে যখন আসে আমাদের একটা কোড অফ কন্ডাক্ট থাকে, প্রথমেই বলে দেওয়া হয় যেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথা যেমন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের অ্যাপ্রুভাল একটা লাগবে। এর বাইরে যদি কোনো সংশ্লিষ্ট অথরিটি থাকে যেখানে তারা প্রজেক্ট করছে রাজুক আইনের মধ্যে, তো সেটার যদি অনুমোদন থাকে তবেই সে ফ্ল্যাট বা প্লট বিক্রি করতে পারবে। এটা আমাদের ক্লিয়ার মেসেজ, এটা আমরা রিহাবে দিয়ে আছি। আপনি যেটা বললেন, হ্যাঁ অনেকেই হাতের আঙুল তো একরকম হয় না, যখনই এরকম ব্যর্থ হয় এই জন্য কিন্তু রিয়েল এস্টেট ব্যবস্থাপনা উন্নয়ন আইন আছে, এটা 2010 সালে প্রণয়ন। এবং আমাদের একটা মিডিয়েশন অ্যান্ড কাস্টমার সার্ভিস স্ট্যান্ডিং কমিটি আছে, যারা কোনো ক্রেতা অথবা ল্যান্ড ওনার অথবা ডেভেলপার যেই কোনো সমস্যার 3 জনের মধ্যে সৃষ্টি হলে আমাদের জন্য একটা সলিউশনের ব্যবস্থা আছে, সেটা আমরা কিন্তু করে আসছি, আমরা অনেক সমাধান করে যাচ্ছি। অনেকেই হয়তো জানে না যে আমরা কিন্তু বিভিন্ন সময় পত্র পত্রিকাতেও দিয়ে থাকি। আমাদের একটা মিডিয়েশন সেল আছে, যেটা আপনার রিয়েল এস্টেট ব্যবস্থাপনা উন্নয়ন আইন 2010-এর 36 ধারার 1 নাম্বার যে অনুচ্ছেদে যে বলা আছে যে সমঝোতা, এই দায়িত্বটা আমাদের। দ্বিতীয়ত হলো সালিসি, যেটা 2 পক্ষ মিলে কোর্টের মাধ্যমে করে থাকে। তৃতীয়ত কেসে যায়। এই ব্যবস্থাপনাটা কিন্তু আছে বাংলাদেশে, কিন্তু এই আইনটা আগে ছিল না। তো এই আইনটা যেহেতু হয়েছে, ইনশাআল্লাহ এগুলো হয়ে থাকে। আপনাদের কাছেও কোনো এই ধরনের থাকলে অবশ্যই আমাদের মিডিয়েশন সেলকে জানালে আমরা, যারা রিহ্যাবের মেম্বার তাদের আমরা কিন্তু আমাদের যে কমিটি আছে তারা এটা দায়িত্ব নিয়ে সুরাহা করার চেষ্টা করছে এবং করবে ইনশাআল্লাহ।